এইচএসসি 26 এই ভিডিওতে আমি তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারের এমন একটা সাজেশন দিব যেই সাজেশনটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে শুরুতেই বলে রাখছি, এটা তোমার জন্য একটা সাজেশন, এটা তোমার প্রশ্নপত্র না। সো তুমি তোমার রেগুলার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে সেভাবেই নিবে। নেওয়ার পথে তুমি আমার দেওয়া এই সাজেশনটাতে বেশি ফোকাস করবে। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। আজকের এই সাজেশন ভিডিওটা খুবই ছোট হবে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। এই ভিডিওটাতে কি কি পাবে তুমি? আমাদের ইম্পর্টেন্ট যে সিন প্যাসেজ আছে ওই সবগুলো সিন প্যাসেজের সাজেশন, তারপর সম্পূর্ণ রাইটিং পার্টের সাজেশন, রিয়ারেঞ্জ যেটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও সেটার সাজেশন। সো আমরা শুরু করছি আমাদের সিন প্যাসেজটা নিয়ে। আমাদের সিন প্যাসেজে 3 ধরনের প্রশ্ন আসে, মনে রাখবা। আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে ওই বইটা থেকে 3 ধরনের প্রশ্ন আসবে, 3টা প্যাসেজ আসবে, একটা না দুইটা না 3টা প্যাসেজ আসবে। সো প্রথম যে প্যাসেজটা আসবে ওইটা থেকে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের উত্তর করতে হবে। দ্বিতীয় প্যাসেজটা থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, দুইটার কোনো একটা উত্তর করতে হবে। তবে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্লো চার্ট, ঠিক আছে। 3 নাম্বার যে প্যাসেজটা আসবে সেটা থেকে সামারি উত্তর করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে 3টার জন্যই কমন সিন প্যাসেজের সাজেশন দিব। মানে একটা সিন প্যাসেজ যখন তুমি পড়বা, ফর এক্সাম্পল সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাসেজটা যেটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইউনিট 9 লেসন 2। তুমি যখন ইউনিট 9 লেসন 2 পড়বা, পড়ার সময় একই সাথে এমসিকিউ পড়ে ফেলবা, শর্ট কোয়েশ্চেনও পড়ে ফেলবা, ইনফরমেশন ট্রান্সফারও পড়ে ফেলবা, ফ্লো চার্টও পড়ে ফেলবা, সামারিও পড়ে ফেলবা। মানে এক ঢিলে 1 2 3 4 5 পাখি মারবা। বুঝাইতে পারলাম? ওকে। সো ইউনিট 9 লেসন 2 খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। ইউনিট 8 এর লেসন 1 ফ্যামিলি রিলেশনশিপ। ইউনিট 6 লেসন 1 হোয়াট ইজ আ ড্রিম। আচ্ছা, তুমি যখন একটা কবিতা পড়বা, এটা বলে নিচ্ছি আর কি ভিডিওর মাঝে, তুমি যখন একটা কবিতা পড়বা, কবিতা থেকে তুমি শুধু থিম পড়বা না, সামারিও পড়ে ফেলবা। কারণ তোমার পরীক্ষায় সামারি আসতে পারে কবিতা থেকেও, আবার একটা প্যাসেজ থেকেও। সো কবিতা যখন পড়বা একই সাথে থিমও পড়ে ফেলবা, আবার সামারিও পড়ে ফেলবা। আচ্ছা, তারপর যেটা ইম্পর্টেন্ট, ইউনিট 4 লেসন 1 3 স্পিচেস, খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে শেষটা চাইলে স্কিপ করতে পারো, দুইটা স্পিচ প্রথম 2টা পড়তে পারো ভালোভাবে। ইউনিট 12 লেসন 1 ওয়াটার ওয়াটার এভরিওয়ার, খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 8 লেসন 3 আমাদের ইন মেনবিল। রিসেন্ট টাইমে এখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে তোমার এমসিকিউ শর্ট কোয়েশ্চেনের পাশাপাশি সামারি আসার চান্স বেশি। ইউনিট 9 লেসন 1 স্টর্ম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। ইউনিট 7 লেসন 3 দ্য আনবিটেন গার্লস। ইউনিট 3 লেসন 3 দ্য লেজেন্ড অফ গাজী। ইউনিট 2 লেসন 2 ফোক মিউজিক, খুব ইম্পর্টেন্ট। ইউনিট 9 লেসন 3 দ্য স্টোরি অফ শিল্পী। ইউনিট 7 লেসন 1 ব্রজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। তুমি তোমার প্রিপারেশনটা নেওয়ার মাঝে এই যে লেসনগুলোর নাম বললাম এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ফোকাস করবা, কেমন? ওকে। সো বিশেষ দ্রষ্টব্য যেটা আমি তোমাকে অলরেডি বলেছি যে বইয়ের কবিতাগুলোর থিমের পাশাপাশি সামারিও শিখে ফেলার পরামর্শ রইল, যেটা আমি তোমাকে ইতিমধ্যে বলেছি। আচ্ছা, এবার আসো মাস্ট লার্ন। এতক্ষণ যেই সাজেশনটা দিচ্ছি অবশ্যই এটা ফলো করবা। তবে কবিতার সামারিগুলো ভালোভাবে পড়বা, যেটা অলরেডি বললাম। তবে নিচের যে কবিতাগুলো দেখছো সেগুলোর সামারি তুমি চোখ বন্ধ করে রপ্ত করবা। এই 2টা কবিতা। ইউনিট 6 লেসন 2 ড্রিমস, এখানে 2টা কবিতা আছে। ইউনিট 3 লেসন 1 আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। এই 3টা কবিতার সামারি তোমার মাস্ট জানা থাকা লাগবেই। অন্যগুলো তো জানবা, এই 3টা তোমাকে জানতেই হবে, এত ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো একটা কথা বলে নিচ্ছি। এইবার প্রশ্নের প্যাটার্নটা একটু ডিফারেন্ট হইতে পারে। মানে নর্মালি অন্যান্যবার যেরকম হয় এবার হবে না, বিভিন্ন কারণে। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তারপর মানে পরীক্ষার পদ্ধতিটাই চেঞ্জ হয়েছে, প্রশ্নই হবে একটা। সো বুঝতে পারছো, এবার প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে। একটু প্রিপারেশন নিয়ে রাখো যে কিছু জিনিস আনকমন আসতেও পারে তোমার, বাট তুমি ঘাবড়ে যাবা না, ঠিক আছে? ওকে, এবার আসো ক্লোজেস্ট উইথ এবং উইদাউট ক্লু নিয়ে। এইটার আসলে সাজেশন ওইভাবে হয় না। কারণটা কি? এটা কিছুটা গ্রামারের মতো। গ্রামার যেমন আমরা রুলগুলো থেকে কমন আসে, কিন্তু হুবহু প্যাসেজ কমন আসে না। ক্লোজেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু এইরকম। সো এটার জন্য কী করবো আমরা? এই অংশের এই যে আসলে কোনো সাজেশন হয় না, তবে বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে? বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করতে পারলেই হবে।
আসো এবার রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সের ব্যাপারেও তোমাকে একটা কথা বলি, ইম্পর্ট্যান্ট একটা কথা। সেটা কি, এই টপিকে প্রায় সময় পরীক্ষায় কমন আসে না। আবার বলতেছি, রিঅ্যারেঞ্জিংয়ে প্রায় সময় প্রশ্ন কমন আসে না। সো মেন্টালি ওইভাবে প্রিপারেশনটা নিয়েই যায়। তবে নিচের রিঅ্যারেঞ্জিংগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো মাস্ট সমাধান করে ফেলতে হবে তোমাকে। এই যে রিঅ্যারেঞ্জিংগুলো আমি তোমাকে দেখাচ্ছি, এগুলো তুমি মাস্ট সমাধান করে ফেলবা। কেমন? আচ্ছা, সো 1 থেকে নিয়ে একদম 14 পর্যন্ত সবগুলোই তুমি একটু ভালোভাবে দেখবা। আবার বলতেছি, রিঅ্যারেঞ্জিং পরীক্ষায় কমন আসার চান্স একটু কম। কেমন? একটু কম কমন আসার চান্স। এগুলো যদি সলভ করা হয়ে যায়, তোমার হাতে যদি সময় থাকে, আমি তোমাকে রিকোয়েস্ট করব এগুলো একটু প্র্যাকটিস করো। তোমার প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি যেন না থাকে, সেজন্য নিচের রিঅ্যারেঞ্জিংগুলোও প্র্যাকটিস করে ফেলো তুমি, যদি তোমার হাতে সময় থাকে। আবার বলতেছি, সময় থাকলে তুমি এগুলো সলভ করো, এটা তোমাকে হেল্প করবে। আচ্ছা, এবার আসো রাইটিং পার্টে। রাইটিং পার্টে শুরুতে একটা কথা বলে নিচ্ছি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারেও প্যারাগ্রাফ আছে, সেকেন্ড পেপারেও প্যারাগ্রাফ আছে। তুমি দুইটার জন্য আলাদা প্যারাগ্রাফ শেখার দরকার নাই। মানে তোমার তো যেটা তুমি সেকেন্ড পেপারে শিখবে, এটা তো ফার্স্ট পেপারেও আসতে পারে। যেটা তুমি ফার্স্ট পেপারে পড়বো, এটা তো সেকেন্ড পেপারেও আসতে পারে। ঠিক আছে? ওকে। সেকেন্ড পেপার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে তোমার মেন বইয়ের যেই প্যারাগ্রাফগুলো আছে টপিক রিলেটেড। ফর এক্সাম্পল, মেন বইয়ে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে ইউনিট 1-এ, তারপর ধরো ফোক মিউজিক আছে, ড্রিমস আছে। এই মেন বইয়ের টপিক রিলেটেড প্যারাগ্রাফগুলোকে একটু দেখে যাও, আসার চান্স আছে। তবে ওইগুলোর পাশাপাশি আমি তোমাকে প্যারাগ্রাফের এখন যেই সাজেশন দেবো, ওইটা মাস্ট দেখো। এটা তোমার শুধু ইংলিশ ফার্স্ট পেপারের জন্য না, সেকেন্ড পেপারের জন্য সাজেশন। মানে এই প্যারাগ্রাফগুলো তোমার শুধু ইংলিশ ফার্স্ট পেপারেই আসবে না, সেকেন্ড পেপারেও আসার চান্স অনেক বেশি। কেমন? সো এক ঢিলে 2 পাখি মারা হবে। সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, সেকেন্ড পেপারে আসার চান্স বেশি। বাট আমরা ফার্স্ট পেপারের জন্য কি বলেছি, মেন বইয়ের প্যারাগ্রাফগুলো ভালোভাবে পড়বো, পাশাপাশি এগুলো একটু দেখবো। ফুড অ্যাডাল্টারেশন, রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, পহেলা বৈশাখ, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, বা এটার ইন্টারনেট আসতে পারে, সোশ্যাল মিডিয়া আসতে পারে, ফেসবুক আসতে পারে, ডেফরেস্টেশন, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন সহ এগুলো সহ একটু দেখো। তোমার কাছে মনে হতে পারে যেমন এটা মেন বইয়ের, ঠিক আছে, এরকম মেন বইয়ের যেগুলো থাকবে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ, আচ্ছা, সো তোমাকে একটু কথা বলে নেই। তোমার মনে হইতে ভাইয়া এতগুলো প্যারাগ্রাফ আমি কীভাবে পারবো? ওই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হয়ে যাবে। কেমন? ওকে। এবার আসো কম্পিটিং স্টোরির ক্ষেত্রে। পরীক্ষায় রিঅ্যারেঞ্জিং দেখেছো না, যে একটু আনকমন আসতে পারে বলেছি, এর চেয়েও বেশি আনকমন আসার চান্স আছে কমপ্লিটিং স্টোরিতে। অর্থাৎ কমপ্লিটিং স্টোরিও পরীক্ষায় কমন আসে না খুব একটা। আরেকটা ব্যাপার হচ্ছে, রিসেন্ট টাইমে কমপ্লিটিং স্টোরি কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে ট্রেডিশনাল। ট্রেডিশনালগুলো গতানুগতিক গল্প, আমি তুমি পড়ে যাই পরীক্ষার হলে, কিন্তু ক্রিয়েটিভগুলো আসলে আমাদের পড়া থাকে না, বানিয়ে লিখতে হয়। অ্যান্ড আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত তোমাদের জন্য আর কি, যে রিসেন্ট টাইমে এই ক্রিয়েটিভ স্টোরি থেকেই প্রশ্ন বেশি আসে। সো তুমি মেন্টালি ওই প্রিপারেশনটা নিয়েই পরীক্ষার হলে যাও, যে তোমার পরীক্ষায় ক্রিয়েটিভ স্টোরি থেকে প্রশ্ন আসতে পারে, যেটা আনকমন হওয়ার চান্স বেশি। এইটা যদি মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও, প্রশ্ন কমন না আসলে অ্যাটলিস্ট ঘাবড়াবা না। সো যেটা তোমাকে বললাম, তো ওই ক্রিয়েটিভ স্টোরি আসলে তো আর আসলে কিছু করার নাই। যদি আসেও, এখানে আমি কিছু ক্রিয়েটিভ স্টোরির সাজেশন দিয়ে রেখেছি, প্লিজ এগুলো অবশ্যই দেখে যাও, কারণ এগুলো অনেকবার আসছে। ক্রিয়েটিভ স্টোরিও যে রিপিট হয়, এগুলো তার প্রমাণ। সো এগুলো অবশ্যই ভালোভাবে দেখে যেও, কোনটা ক্রিয়েটিভ কোনটা ট্রেডিশনাল পাশে লিখা আছে। কেমন? আর ট্রেডিশনাল আসলে তোমাদের কপাল ভালো, এগুলো অবশ্যই দেখবা, এই কমপ্লিটিং স্টোরিগুলো। কেমন? আচ্ছা, সো এগুলো গেল পাশে। যদি তোমার হাতে সময় থাকে, তোমার হাতে সময় থাকলে তুমি এইখানে যে ক্রিয়েটিভ স্টোরিগুলো আছে, প্লিজ এগুলো একটু দেখো। ঠিক আছে? সময় থাকলে তুমি এইখানের যে ট্রেডিশনাল স্টোরিগুলো আছে, এগুলো একটু দেখো। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া লাস্ট মোমেন্টে এত কিছু কীভাবে কী করবো। আবারও বলতেছি, যদি শর্টকাট খুঁজো, পরীক্ষায় ধরা খাওয়ার চান্স আছে। ওকে, এবার আসো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার ইনশাল্লাহ মানে খুব একটা আনকমন আসে না, কমন আসে ইনফর্মাল লেটার নর্মালি। সো এইখানের যে ইনফর্মাল লেটারগুলো আছে, যেমন থ্যাঙ্কিং হার ফর নাইস বার্থডে গিফট, তারপর বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার বা অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার, এরকম এইখানের যতগুলো ইনফর্মাল লেটার আছে, এগুলো তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এগুলো ভালোভাবে পড়ো। এই যে যেমন
হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, অথবা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এরকম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হতে পারে, ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে, ডিবেটিং ক্লাব হতে পারে, এরকম বিভিন্ন জিনিস হতে পারে। ঠিক আছে, ওইগুলো প্লাস এগুলো, এই দুইটা মিলিয়ে ভালোভাবে পড়ো। তোমার কাছে মনে হতে পারে তুমি এগুলো স্ক্রিনশট নিতে হবে না, এগুলো কীভাবে পাবা আমি একটু পর ভিডিও শেষে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ইনফর্মাল লেটারের পাশাপাশি পরীক্ষায় মাঝে মাঝে ইনফর্মাল ইমেইলও চলে আসে। ইনফর্মাল যে লেটারগুলো তুমি পড়তেছো ওইগুলোই ইমেইল আকারে আসতে পারে। যদি ওইগুলো ইমেইল আকারে আসে, তুমি জাস্ট ফরম্যাটিংটা চেঞ্জ করে দিবা। লেটার যেভাবে লিখে ওইভাবে না লিখে ইমেইলের ফরম্যাটে লিখে দিবা। সো ক্লিয়ার? আচ্ছা, সো ইনফর্মাল লেটারগুলো পড়লে ইমেইলের বেশিরভাগ কাভার হয়ে যাবে। তবে ইমেইলের জন্য তুমি এই জিনিসগুলো একটু দেখে যাও, এগুলো একটু বিশেষ মানে গুরুত্ব পাবে। ঠিক আছে, যেমন রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড কনগ্রেচুলেটিং হিম অন হিজ গেটিং ফার্স্ট প্রাইজ ইন ডিবেট কম্পিটিশন, এসে রাইটিং কম্পিটিশন হতে পারে। সেকেন্ডটা হচ্ছে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য আপকামিং এইচএসসি এক্সাম। নাও রাইট রিপ্লাই টু হার, মেক হার রিলিভড অফ হার টেনশন। মাকে এটা বলে যে চিন্তা করো না মা, আমার প্রিপারেশন ভালো, ইত্যাদি ইত্যাদি। সো এইখানের যে এই ইমেলগুলো আছে এগুলো দেখে যায়, এগুলোর বেশিরভাগই ওই যে ইনফর্মাল লেটারে কাভার হয়ে গেছে। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করে না যে ভাই এত কিছু কীভাবে করবো, হাতে টোটাল 2 দিন সময় আছে, ইনশাল্লাহ পারবা। এবার আসো গ্রাফ চার্ট। গ্রাফ চার্টের মজার ব্যাপার হচ্ছে একটা গ্রাফ বা একটা চার্ট যদি তুমি বুঝে পড়তে পারো, তুমি যে কোনো গ্রাফ চার্ট ইজিলি উত্তর করতে পারবা। সো এটা নিয়ে প্যারা খায় না, এমন? ওকে, সো গ্রাফ চার্টের ক্ষেত্রে এগুলো যেগুলো আছে দেখো, মানে গ্রাফ চার্ট কমন আসবেই, আবার কমন না আসলেও বানায় লিখতে পারবা, এটা নিয়ে চিন্তা করো না, ভালো করে একটা বুঝে যাও। The choice of profession by educated people in our country, the number of people living below the poverty line, এরকম করে যতগুলো গ্রাফ আছে এগুলো দেখো। এখানে কিছু চার্টও আছে, এগুলো একটু দেখে যাও। আবারও বলতেছি, গ্রাফ চার্টের ক্ষেত্রে সবগুলো পড়তে হবে না ওইভাবে, তুমি একটা বা দুইটা ভালো করে বুঝে পড়লেই হবে। কেমন? আচ্ছা, এবার আসো সবচেয়ে কঠিন টপিকটা, তোমরা যেটা নিয়ে প্যারা খাও সেটা হচ্ছে থিম রাইটিং, যেটাকে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি অথবা এন্ড পোয়েম নামে পরিচিত, একদম শেষ নঙে আসে, 8 নম্বরের মধ্যে থাকে। এই থিম রাইটিংয়ের জন্য মনে রাখবে একটা জিনিস, পরীক্ষায় 2 টাইপের থিম থেকে প্রশ্ন আসতে পারে, মানে দুই জায়গা থেকে থিম প্রশ্নটা আসতে পারে। একটা হচ্ছে টেক্সচুয়াল, আরেকটা হচ্ছে নন টেক্সচুয়াল। বই থেকেও আসতে পারে, বইয়ের বাহির থেকেও আসতে পারে। এখন বই থেকে যদি আসে, তুমি বইয়ের কোন থিমগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? নাম্বার 1, শি ওয়াক্স ইন বিউটি। এই কবিতার থিমটা 3 স্টার। আই ডাইড ফর বিউটি, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, ড্রিমস দোজ উইন্টার সানডেজ। এগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, হাউ ডু আই লাভ দি, কোনটা কত % দেওয়া আছে, মানে কত স্টার? অ্যালোন, এটা একটু কম ইম্পর্ট্যান্ট। ফ্রম সেপ্টেম্বর 1, 1939, খুবই ইম্পর্ট্যান্ট। পিস 2 স্টার। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটা 3 স্টার। ডেথবেড 3 স্টার। হোপ, এই পুরোটা হচ্ছে 2 স্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন বইয়ের বাহিরের, এগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে ওইগুলোর মতোই, কারণ এগুলো অনেকবার এসেছে পরীক্ষায়। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড, মাই হার্ট লিভস আপ, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, দ্য স্কুল বয়। এগুলো মেন বইয়ের বাহিরের, বাট এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি আমি তোমাকে পুরোটা সাজেশন বুঝাতে পেরেছি। তুমি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখো, তাহলে কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবে। আর যদি তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি এই সাজেশনটার পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো করবা। যদি কোনো কারণে পরীক্ষা মনমতো নাও হয়, ডোন্ট ওয়ারি, আমরা সেকেন্ড পেপার দিয়ে সেটা কভার করবো। বেস্ট অফ লাক।